যারা কোনো আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করে, বিশেষ করে আপনাকে বুঝতে হবে সারা বিশ্বব্যাপী ইসলামী আইডিওলজির বিরুদ্ধে ইসলামের শত্রুরা সুকৌশলে একটা আবহ তৈরি করে এবং সেখানে সত্যের কোনো বিন্দুমাত্র উপাদান থাকে না। আপনি বিশ্বব্যাপী দেখেন, ইসরায়েল যে অত্যাচার করছে প্যালেস্টাইনিদের উপরে, যার দেশ, যার মাটি, যার জন্মভূমি, তাদেরকে উচ্ছেদ করে তারা সেখানে রাজত্ব কায়েম করতে চায়। কি বলে? মিথ্যা গল্প তৈরি করে যে তাদের বাইবেলে, তাদের ধর্মপুস্তকে লেখা আছে অন্য মুসলমানদেরকে হত্যা করা জায়েজ আছে, এবং তারা সেই হত্যা করতে গিয়ে তাদেরকে টেরোরিস্ট আখ্যা দিল। তাদের দোসররা আমেরিকা থেকে শুরু করে সকল পশ্চিমা বিশ্ব ফাইট এগেনস্ট টেরর, ওয়ার এগেনস্ট টেরর, মনে আছে, বুশ শুরু করলো। এই যে তারা মিথ্যার উপর দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বুঝিয়ে 100 বার মিথ্যা বলে সেটাকে সত্যে পরিণত করে সত্যের বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো, সেইটার আবহটা ইন্ডিয়া ফলো করেছে এবং ইন্ডিয়াও সেই মিথ্যার সাথে জড়িত। ইন্ডিয়া, আপনাদের বুঝতে হবে যারা আপনার ইয়াং জেনারেশন আছেন, ইন্ডিয়া এই দেশটাকে কখনো স্বীকৃতি দেয়নি মনে প্রাণে, যা দিয়েছে এটা একটা অফিসিয়াল ডেকোরাম মাত্র। তারা কিন্তু এই দেশের অস্তিত্ব স্বীকার করে না। কিভাবে করে না আপনি বলেন তো? উদাহরণ কি? উদাহরণ হলো, এই দেশের জন্মের আগে ওই দেশের মানুষের বিরুদ্ধে তারা জমিদারি প্রথা দিয়ে এই দেশের মানুষকে তার দাসে পরিণত করে রেখেছিল। 47 সালের আগে মানুষকে, এই দেশের মুসলমানদেরকে কোনো লেখাপড়া করতে দিত না, সন্তানদেরকে স্কুল কলেজে যেতে দিত না। এবং আপনি যদি এখনও খোঁজ খবর নিয়ে দেখেন, বাংলাদেশ বা তৎকালীন পাকিস্তান কিংবা এর পূর্বে বাংলা, কোনো স্কুল, সব স্কুল কলেজ ছিল তাদের ধর্মীয় দেবতার নামে, তাদের ধর্মীয় নামগুলো ধর্মীয় মানুষের নামে ছিল। সেখানে মুসলমানদের কোনো লেখাপড়া করার কোনো অধিকার ছিল না। সেই ইন্ডিয়া দেশ স্বাধীন হওয়ার পরে তারা কিন্তু কিভাবে এই দেশটাকে চিরতর দখল করবে সেই পরিকল্পনা তারা করছে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে দুটো জিনিস তাদের প্রধান শত্রু। দুটো জিনিসকে কাবু করতে পারলে তারা এই দেশটাকে ধ্বংস করতে পারে, দখল করে নিতে পারে। একটা হলো ইসলামী আদর্শ। এটা বুঝতে হবে মানুষকে। আপনি ইসলাম অনুসরণ করেন আর না করেন, আপনি ভালো মুসলমান হন আর না হন, কিন্তু এই আদর্শটা এমন একটা শক্তি যে শক্তির মাধ্যমে যে কোনো মানুষকে স্পিরিটেড করে এবং একটা মানুষকে মনের দিক থেকে খুব শক্তিশালী করে ফেলে। একইভাবে তারা দ্বিতীয় টার্গেট হলো এদেশের সেনাবাহিনী। সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে, এই সেনাবাহিনী কিন্তু দেশের মানুষের আপামর জনগণের নেতৃত্ব দিয়েছে, কোনো পলিটিক্যাল লিডার দেয়নি। কিন্তু জেনারেল আতাউল গনি ওসমানী ছিলেন সেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। স্বাধীনতার পরে তারা স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে ইন্ডিয়া কল্পনাও করেনি যেরকম বাংলাদেশি মিলিটারিরা এই পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করবে, এটা তাদের কল্পনায় ছিল না। কারণ তারা জানতো যে এই পাকিস্তান আর্মিতে বাঙালি যারা আছে তারা যুদ্ধ করবে না, কেন তারা শপথ নিয়েছে পাকিস্তানের সংবিধান রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহর কি রহমত, জেনারেল ওসমানীর নেতৃত্বে জেনারেল জিয়াউর রহমান থেকে শুরু করে মেজর জলিল, মেজর খালেদ মোশাররফ থেকে শুরু করে 17 জন সেক্টর কমান্ডার এবং কর্নেল রব, এয়ার ভাইস মার্শাল যারা ছিলেন সিনিয়র অফিসার, তারা কিন্তু যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। স্বাধীনতার পর এই দেশ ছেড়ে যেতে চাইতো না ইন্ডিয়া। যেই সময় পলিটিশিয়ানরা 1971 সালের 25শে মার্চ সকলে এই দেশ থেকে পালিয়ে গেল, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। আমি বলবো শেখ মুজিব তো আত্মসমর্পণ করছে স্বইচ্ছায়, সেও স্বাধীনতার ঘোষণা দেয়নি। সে চাচ্ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। আলোচনা শেষ পর্যন্ত চলেছে ইয়াহিয়া খানের সাথে, এবং এটা কিন্তু শেখ মুজিব কোনো দোষণীয় কাজ করে নাই। আপনি যদি বলেন সে কেন এটা করলো, না, সে তো ইলেকশন করেছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তো প্রধানমন্ত্রী সে জিতেছে, সে প্রধানমন্ত্রী হবে, এটা নিয়ে তো আলোচনা করতেই পারে। এটা আমি আওয়ামী লীগের হীনতা, দৈন্যতা, এবং এটা ইন্ডিয়ার এজেন্ট হিসাবে তারা নিজেকে প্রমাণ করেছে। সেখানে শেখ মুজিব সঠিক রোলেই প্লে করেছে যে আমি প্রধানমন্ত্রী হব, আর হ্যাঁ পুরো পাকিস্তানের, এবং সে স্বইচ্ছায় গ্রেপ্তার বরণ করেছে যে তোমরা আমাকে হয় প্রধানমন্ত্রী বানাও, নাইলে আমাকে, এবং বলছো যে আমাকে মেরে ফেলো। সেই অবস্থায় ইন্ডিয়া কল্পনা করে নাই যে শেখ মুজিব বেঁচে থাকবে, তাকে মারলে বরঞ্চ ইন্ডিয়া খুশি হতো। কিন্তু সেনাবাহিনী রুখে দাঁড়ালো, এবং 25শে মার্চ রাত্রেই দুঃসাহসী অফিসার, পাকিস্তানের সংবিধানের ধরে যিনি, কোরআন শরীফ ধরে যিনি
শপথ নিয়েছিলেন যে যে কোনো মূল্যে পাকিস্তানের সংবিধানকে রক্ষা করবেন, জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবেন। কিন্তু তিনি বিদ্রোহ করলেন ওই রিভল্ট বলে। সেটা ছিলেন জেনারেল জিয়াউর রহমান। এটা ছিল অসম্ভব একটা বাংলাদেশের জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহর একটা রহমত। নাহলে সেই সময় জিয়াউর রহমানের মতো দুঃসাহসী অফিসার না হলে এই ঘোষণাটা দেওয়া খুব সহজ ছিল না। আপনি নিজেকে সেই ফুটিংয়ে নিয়ে যান, চতুর্দিকে গোলাগুলি মেরে ফেলতেছে, ব্রাশ ফায়ার করে মানুষ, সেই সময় আপনি বললেন যে উই রিভল্ট। কথাটা কিন্তু খুব সহজ ছিল না। তার এই উই রিভল্টের পরেই তিনি থেমে থাকেননি। তিনি কি করলেন, 26শে মার্চ এবং 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি উই রিভল্ট বলেই শেষ করলেন না, ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আপনি ক্যান ইউ ডিনাই দ্যাট? এবং সেই ডিক্লারেশন শুনে সারা বাংলাদেশের যত মিলিটারি ফোর্স ছিল, পুলিশ ছিল, আনসার ছিল, যারা ছিলেন মুজাহিদ ছিল, তারা কিন্তু জেগে উঠল যে আমাদের যুদ্ধ করতে হবে। এবং সেটা অগ্নি স্ফুলিঙ্গের মতো কাজ করেছে এই স্বাধীনতা ঘোষণাটা। ঠিক তারপরে জেনারেল ওসমানীর আবির্ভাব। জেনারেল ওসমানী সিনিয়র মোস্ট রিটায়ার্ড অফিসার ছিলেন, কর্নেল। তিনি দেখলেন যদি আমি এই যুদ্ধটাকে অর্গানাইজ না করি তাহলে এরা বিচ্ছিন্নভাবে যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে কখনো জিততে পারবেন না। তিনি তখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। সেখানে খালেদ মোশাররফ, জিয়াউর রহমান সহ 27 জন অফিসার একত্রিত হলেন 4 এপ্রিল সেই তেলিয়াপাড়ায়। ওখানে এই তেলিয়াপাড়ায় 2-1 সিভিল প্রশাসনের অফিসারও ছিলেন। সেই 4 এপ্রিল কিন্তু রাজনীতিবিদরা একজনও ছিল না দেশে, সব পালিয়ে যে যেভাবে গেছে ইন্ডিয়ার চলে গেছে। আর শেখ মুজিবকে তো পাকিস্তানে নিয়ে গেছে। দাস জাতি যখন দিশেহারা, সেই সময় ওইখানে 4 এপ্রিল তেলিয়াপাড়ায় একটা সভা হলো। তেলিয়াপাড়া প্রথম বৈঠক। সেই বৈঠকের সিদ্ধান্ত নেয় জেনারেল ওসমানী। 10টা সিদ্ধান্ত নেন সব মিলে, যে 10 তারিখের মধ্যে প্রবাসী সরকার গঠন করতে হবে, 1। 2 নম্বর, জেনারেল আতাউল গনি ওসমানীকে কমান্ডার ইন চিফ করতে হবে ওই প্রবাসী সরকারের মাধ্যমে। 4, অস্ত্র গোলা বারুদ কীভাবে আসবে, কীভাবে সেক্টরে ভাগ করা হলো, এই সমস্ত পরিকল্পনাগুলো করে জেনারেল ওসমানীকে দায়িত্ব দেওয়া হলো, আপনি 10 তারিখে আবার আমরা মিটিং করব, এই যেই প্রপোজালগুলো দেওয়া হলো এগুলো বাস্তবায়ন করে আপনি 10 তারিখে আমাদেরকে জানাবেন। এবং জেনারেল ওসমানী তখনই তার পিস্তল দিয়ে গুলি করে 4 এপ্রিল উই ডিক্লার ওয়ার, যুদ্ধ ঘোষণা করলেন সেনাপতি হিসাবে, এবং কমান্ডার ইন চিফ হিসাবে, সেনাপতি না, তিনি সর্বাধিনায়ক হিসাবে যুদ্ধ ঘোষণা করলেন। আর আপনারা জানেন 10 তারিখের মধ্যে উনি যখন এখান থেকে কলকাতা চলে গেলেন, কলকাতা গিয়ে নেতাদের সাথে বসলেন, যিনি নিজেও পলিটিশিয়ান ছিলেন, এমএলএ ছিলেন, নির্বাচিত বালাগঞ্জ থেকে নির্বাচিত হওয়ার তারপরে সবাইকে বলে একটা প্রবাসী সরকার গঠন করার ব্যবস্থা করলেন। আপনাদের যদি ইতিহাস পড়ে দেখবেন, এবং সেটাই 10 তারিখে ঘোষণা দেয়, এবং ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে অনেকগুলো পয়েন্ট সেখানে নিয়ে আসা হয়। ঘোষণা করা হয় যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, মর্যাদা, এটা 3টা জিনিসের সমন্বয়ে গণতান্ত্রিক একটা সরকার গঠন করার অভিপ্রায় নিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। তখন তো এই ধর্মনিরপেক্ষতা কিছুই ছিল না। এগুলো পরবর্তীতে ইন্ডিয়া চাপিয়ে দিয়েছে দেশকে ভাগ করার জন্য। ইসলাম, কেউ যে বললাম ইসলামের শত্রু, ইসলামকে ধ্বংস করার জন্য তারা এই কাজটা করেছে। ইসলাম নিজেই একটা ধর্মনিরপেক্ষ আদর্শ। এই 72-এর সংবিধান তো আসলে কোনো সংবিধানই হতে পারে না। কেন হতে পারে না বলেন তো? সেটা হলো, সংবিধান তো প্রণয়ন করবে পার্লামেন্ট সদস্যরা, পার্লামেন্ট সদস্য প্রণয়ন করবে না, আইন প্রণেতা যাদেরকে বলা হয়। তো তখন তো 72 সালের যখন সংবিধানটা তৈরি করা হলো, সেটা তো পাশ করলো কারা? সেই 70 সালে নির্বাচিত এমএলএরা, যারা পাকিস্তানি সংবিধানের অধীনে তারা নির্বাচন করেছে। তাহলে আপনি কি, যারা পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার জন্য ভোট করেছে, তাদের দিয়ে যদি আপনি সংবিধান প্রণয়ন করেন, এবং সেই সংবিধানটা যদি হয় আবার ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, ইন্ডিয়া লিখে দিল সেটা, তাহলে 2টা এখানে আছে, দোষ আছে। একটা হলো ওদের কোনো সংবিধান প্রণয়নের কোনো অধিকার নাই। 70 সালের ইলেকশন নির্বাচিতদের কোনো অধিকার নাই একটা সংবিধান প্রণয়ন করার, কারণ জনগণের ম্যান্ডেট তো নাই তাদের। স্বাধীন দেশের জনগণ তো পাকিস্তান রক্ষা করার জন্য ভোট দিয়েছিল। এটা হলো একটা। দ্বিতীয়ত, কেন আমরা ইন্ডিয়ায় গিয়ে শেখ কামাল ওইখান থেকে প্রেসক্রিপশন নিয়ে আসা ইন্ডিয়ার সংবিধানটা বাংলার কোনো রকম অনুবাদ করে দিয়ে সেই সংবিধানটা বাংলাদেশের
90% মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে আদর্শকে দাঁড় করিয়ে দিয়ে সংবিধান প্রণয়ন করবে। সুতরাং আমি বলি 72 সালের সংবিধান এটা আসলে বাংলাদেশের জন্য সংবিধান নয়, ইন্ডিয়ার চাপিয়ে দেওয়া একটা সংবিধান, এই দেশকে চিরতরে ইন্ডিয়ার গোলাম বানানোর জন্য।